আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান নিশাত, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ইন্টার্ন ডক্টর হিসেবে কাজ করছি। আমার সেশন হচ্ছে 2014-15। আমি আছি এক্সিসের একটি বিশেষ আয়োজন 45 মিনিট রিভিউ অন সার্জারি নিয়ে। এখানে আমি আমাদের যে আসন্ন ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন, সেখানে সার্জারির ওভারঅল টপিক নিয়ে কিছু ডিসকাশন করব। আশা করি সবাই এতে উপকৃত হবে। আজকে আমি সার্জারি পেপার 2 দিয়ে শুরু করব এবং পেপার 2 এর অপথ্যালমোলজি দিয়ে। তো যেহেতু সময় খুবই কম, আশা করব যে এই অল্প সময়ের মধ্যে সবাই কনসেন্ট্রেশন ধরে রাখবে এবং আমি সবাইকে বলবো যে একটা খাতা কলম নিয়ে বসতে, কারণ আমি যে ইম্পর্টেন্ট টপিকগুলো বলবো একটু চাইবো যে সবাই যেন একটু নোট ডাউন করে রাখবে। তাহলে কি হবে, পরীক্ষার আগে এই ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট একটু একবার রিভাইজ করে গেলে তোমাদের জন্য পরীক্ষাতে রিটেন এবং ভাইবার জন্য খুব সুবিধা হবে। তো আমরা প্রথমে শুরু করব অ্যানাটমি অফ আইবল দিয়ে, যেহেতু আমাদের অপথ্যালমোলজি। তো যে কোনো চ্যাপ্টার পড়ার শুরুতে আমরা প্রথমে সেই চ্যাপ্টারের অ্যানাটমিটা সম্পর্কে একটু প্রথমে আমাদের একটু ধারণা থাকতে হয়। তো আইবলের যে অ্যানাটমি চ্যাপ্টার, সেখানে প্রথম কোয়েশ্চেনটাই থাকবে হচ্ছে ফিগার অফ আইবল। এই আইবলের ফিগারটা এখন আমাদেরকে শিখতে হবে, এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে শিখে আসছি অ্যানাটমি থেকে। কিন্তু প্রবলেম হয় এক জায়গায় কি, যে এই ফিগারটাকে আমরা সবচেয়ে বেশি স্কিপ করে যাই, বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করি না। যার কারণে দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে যখন আমরা ফিগারটা আঁকাতে যাই, তখন আমাদের 3 মিনিট 4 মিনিট সময় লেগে যায়। ঠিক আছে, এখানে আমাদের সময় সেভ করা শিখতে হবে। তো আমরা যত প্র্যাকটিস করে যাব, আমাদের যে কোনো ফিগার পরীক্ষার হলে আঁকাতে খুব কম সময় লাগবে এবং এটা আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনের আনসারগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা তাহলে অ্যানাটমি অফ আইবল, যে আইবলের ফিগারটা আছে, এটা খুবই ভালো মতো করে শিখবো। এটা প্রত্যেক বছরই কোনো না কোনো সময় আসে। নেক্সট কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে লেয়ার্স অফ আইবল। তো লেয়ার্স অফ আইবলের ক্ষেত্রে এটাও আমরা জানি, খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। শুধু এখানে আমরা মনে রাখবো যে যখন আমরা কোনো লেয়ার্স বলবো বা কোনো অ্যানাটমিক্যাল পজিশন বা কোনো রিলেশন বলবো, তখন সবসময় আউটার, ইন্টারমিডিয়েট, ইনার এই সিকোয়েন্স অনুযায়ী বলবো। তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা হয়ে যাবে। নেক্সট যে ইম্পর্ট্যান্ট একটা কার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ওকুলার অ্যাডমিক্সা। এখানে আইবল ব্যতীত অরবিটের আর যত কন্টেন্ট আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ওকুলার অ্যাডমিক্সা, লাইক আইল্যাশ, আইলিড, তারপরে হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস, ঠিক আছে, এক্সট্রা অকুলার মাসেলস, এগুলো হচ্ছে ওকুলার অ্যাডমিক্সা। এরপরে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ অরবিট অ্যান্ড হোয়াট আর দ্য কন্টেন্ট অফ অরবিট। তো আমরা এই যে ওকুলার অ্যাডমিক্সা পড়লাম, এটার সাথে জাস্ট আমরা আইবলটাকে যোগ করে দিলেই আমাদের কন্টেন্ট অফ অরবিট হয়ে যাবে। এটা কিন্তু একটা কার্ড কোয়েশ্চেন, রিটেনেরও একটা কোয়েশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন হচ্ছে অরবিটের বাউন্ডারি। ঠিক আছে, তো অরবিটের বাউন্ডারি যেটা, এটার মধ্যে আবার একটা ইম্পর্টেন্ট এখানে একটা কোয়েশ্চেন হয়, সেটা যে কেউ যখন অ্যাক্সিডেন্ট করে বা চোখে বা ফেসে কোনো সময় ফেসে যদি পড়ে যায় ফেস দিয়ে, তাহলে আমাদের যে অরবিট, সে অরবিটের এই 4টা বাউন্ডারি, 6টা বাউন্ডারির মধ্যে কোন ওয়ালটা সবচেয়ে বেশি ইনজিউর্ড হয়। ঠিক আছে, এটার উত্তরটা হবে হচ্ছে মিডিয়াল ওয়াল। আমাদের অরবিটের যে মিডিয়াল ওয়াল, এই বাউন্ডারিটা খুবই থিন কিছু বোন দিয়ে তৈরি। এই 4টা বোনের নাম আমাদের এমসিকিউ এর জন্য আবার ইম্পর্টেন্ট। এই 4টা বোন হচ্ছে কি কি আছে আমাদের, ফ্রন্টাল প্রসেস অফ ম্যাকজিলা, তারপরে আছে ল্যাক্রিমাল বোন, তারপরে অরবিটাল প্লেট অফ ইথময়েড, আর লাস্টে আরেকটা হচ্ছে বডি অফ স্ফেনয়েড। এই 4টা বোন লাগবে। এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে আমরা একটা অপারেশনের নাম জানি ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি। এই ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমির সময় যে অ্যানাস্টোমোসিসটা তৈরি করা হয়, সেখানে এই মিডিয়াল ওয়ালের 2টা বোনস কেটে অ্যানাস্টোমোসিসটা তৈরি করা হয়। কোন 2টা বোনস? সেটা হচ্ছে প্রথম যে 2টা বোনসের নাম বললাম, এই 2টা বোনস কেটে অ্যানাস্টোমোসিস তৈরি করা হয়। তো এটা হচ্ছে একটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। কি কি স্ট্রাকচার সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে পাস হয়। ঠিক আছে, এটা আমাদের আবার একটা কার্ড কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো এই সুপিরিয়র অরবিটাল ফিশার কার্ড কোয়েশ্চেন যখন আমাদের থাকবে, তখন অবশ্যই আমরা জানি যে সুপিরিয়র অরবিটাল ফিশার 3টা কম্পার্টমেন্টে ডিভাইডেড, মিডিয়াল, ইন্টারমিডিয়েট এবং ল্যাটারাল। তো আমরা ঠিক এই সিকোয়েন্স অনুযায়ী এই কোয়েশ্চেনটার আনসার করব। এরপরে একটা কোয়েশ্চেন আসছে যে হোয়াট আর দ্য নার্ভস রিলেটেড টু অরবিট। আমরা জানি যে 5টা নার্ভ আমাদের অরবিটের রিলেশনে থাকে। কি কি সেগুলো? সেকেন্ড, থার্ড, ফোর্থ, আর অপথেলমিক ব্রাঞ্চ অফ ফিফথ এবং হচ্ছে সিক্সথ, যেটা হচ্ছে অ্যাবডুসেন্ট নার্ভ। এই 5টা নার্ভের নাম আমরা জানবো। এরপরে যে অ্যানাটমিক্যাল পোর্শনটা আছে সেটা হচ্ছে আইলিড। আইলিডের ফিগারটা কিন্তু অনেক টাফ এবং এটা আসলে সহজে কোনোভাবে মিলানো যায় না, কেন জানি। তো আমরা আইলিডের যে ফিগারটা আছে, এটা আমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করব, আইলিডের ফিগারটা। এবং এখানে আরেকটা
ইম্পর্টেন্ট, এখানে আরও দুইটা ইম্পর্টেন্ট ভাইবার কোশ্চেন আছে, হোয়াট আর দ্য মাসেলস অফ আইলিড এবং হোয়াট আর দ্য গ্ল্যান্ডস অফ আইলিড। তো মাসেলস এবং গ্ল্যান্ডস দুটাই হচ্ছে তিনটা করে। আমরা জানি যে আইলিডের গ্ল্যান্ড কোন তিনটা, মেবোমিয়ান গ্ল্যান্ড, তারপর গ্ল্যান্ডস অফ জিস অ্যান্ড মল। এটার খুবই ইম্পর্টেন্ট কিছু ডিজিজ আছে যেটা আমরা আরেকটু পরের চ্যাপ্টারগুলোতে গিয়ে পড়বো। এবং তিনটা মাসেলস আছে আইলিডের, সেগুলো কি কি, অরবিকুলারিস অকুলি মাসেল, লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস এবং মুলার্স মাসেল। এই তিনটা মাসেলের হচ্ছে ফাংশন এবং নার্ভ সাপ্লাই, এটা একটা কার্ড কোয়েশ্চেন, তাহলে আমরা এই জিনিসগুলো পড়ে ফেলবো। আর নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে বলবো যে এখান থেকে টিচাররা ভাইবাতে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে অনেক পছন্দ করে। আমরা জানি যে হর্নার্স সিনড্রোম, সেখানে কি হয়, পার্শিয়াল টোসিসটা হয়। কেন হচ্ছে এই পার্শিয়াল টোসিসটা, আমাদের যে লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস মাসেল আছে এটার হচ্ছে দুইটা নার্ভ সাপ্লাই, স্ট্রংলি সাপ্লাই দেয় হচ্ছে থার্ড নার্ভ, আর এখানে একটা উইক সাপ্লাই আছে, সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো যেটা আমাদের হর্নার্স সিনড্রোম, সেখানে আমাদের সিম্প্যাথেটিক যে চেইনটা, এখানে একটা চাপ লাগে, যার ফলে আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাইয়ে একটা সমস্যা হয়। তো দেখা যাচ্ছে কি লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিসের কাজটা কি, আমাদের আইলিডটাকে এলিভেট করে রাখা। তো যেহেতু সিম্প্যাথেটিক চেইনে প্রবলেম, সেহেতু এই আইলিডটা একটু ডাউনওয়ার্ড থাকে, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে থার্ড নার্ভ দিয়ে সাপ্লাই থাকে, সেই জন্য এখানে আমাদের ফুল টোসিসটা হয় না, পার্শিয়াল টোসিসটা হয়। তো এটা একটু আমাদের জানতে হবে মেকানিজমটা। আর এখানে ইম্পর্টেন্ট তেমন কোনো কোয়েশ্চেন নাই। এরপরে আমাদের হচ্ছে মাসেলস অফ আইবল। মাসেলস অফ আইবলের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করি, এটা কিন্তু কার্ড কোয়েশ্চেন। মাসেলস অফ আইবল, এক্সট্রা অকুলার মাসেল আর হচ্ছে ইন্ট্রা অকুলার মাসেল। তো এক্সট্রা অকুলার মাসেল কিন্তু আমাদের 6টা। লিভেটর প্যালপেব্রিস সুপিরিয়রিস ইজ নট অ্যান এক্সট্রা অকুলার মাসেল। আমরা কিন্তু এখানে অনেক সময় ভাইবাতে ভুল করে বলে ফেলি, কিন্তু এখানে আমাদের বলা যাবে না। আমাদের 6টা মাসেল কি কি আছে, 4টা রেকটাস এবং 2টা অবলিক মাসেল। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট আর দ্য ইন্ট্রাঅকুলার মাসেল। এটা হচ্ছে নার্ভ সাপ্লাই সহ আমাদের জানতে হবে। ইন্ট্রাঅকুলার মাসেলের মধ্যে কি কি আছে, আমরা জানি আইরিসের 2টা মাসেল আছে এবং হচ্ছে সিলিয়ারি মাসেলস আছে। আইরিসের মাসেলসগুলো কি কি, স্ফিংটার পিউপিলি এবং হচ্ছে ডায়ালেটরি পিউপিলি। তো এখানে হচ্ছে কি হয়, নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদের একটু মানে ভুল হয়ে যায় যে কোনটা সিম্প্যাথেটিক এবং হচ্ছে কোনটা প্যারাসিম্প্যাথেটিক। এটা মনে রাখার একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমরা যখন ভয় পেয়ে কী করি, চোখগুলো বড় বড় করে ফেলি। তো ভয় পেলে আমাদের কি হয়, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেশন হয়। তাহলে কি হচ্ছে, চোখটা আমাদের বড় করে কে, ডায়ালেটরি পিউপিলি, মানে পিউপিলটাকে বড় করে, আসলে চোখকে না। তো তাহলে আমরা ভয় পেলে কি হচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে স্টিমুলেশন হচ্ছে এবং আমাদের পিউপিলটা ডায়ালেট হচ্ছে। তাহলে আমাদের ডায়ালেটরি পিউপিলিকে সাপ্লাই দেয় কি, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে যেটা থাকলো স্ফিংটার পিউপিলি, সেটাকে সাপ্লাই দিবে অবভিয়াসলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর যেটা আমাদের সিলিয়ারি মাসেলস আছে, রেডিয়াল মাসেল এবং সার্কুলার মাসেল, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই ফ্রম থার্ড নার্ভ। এটা হচ্ছে আমাদের রিটেন, ভাইবা এবং অসপিতে হাজার বার আসছে এই কোয়েশ্চেনটা, এবং অবশ্যই আমরা এই কোয়েশ্চেনটা পরীক্ষার আগে একবার দেখে যাব। নেক্সট আমাদের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাক্রিমাল অ্যাপারেটাস। এখানে অনেকগুলো কার্ড কোয়েশ্চেন হবে ল্যাক্রিমাল অ্যাপারেটাস থেকে, যেমন হোয়াট আর দ্য ল্যাক্রিমাল অ্যাপারেটাস। ঠিক আছে, এইটা হলো কি হবে, আমরা একটা বলবো যে সিক্রেটরি পোর্শন, আরেকটা আমাদের কি আছে, ড্রেনেজ পোর্শন। সিক্রেটরি পোর্শনের মধ্যে কি থাকবে, আমাদের যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডসগুলো আছে 3টা, একটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং 2টা হচ্ছে অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, ক্রাউস অ্যান্ড ওলফ্রিন, এই 3টা। এবং ড্রেনেজ সিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল পাংটা, ক্যানালিকুলি, কমন ক্যানালিকুলি, তারপরে আমাদের আসতে হচ্ছে ল্যাক্রিমাল স্যাক এবং ন্যাজো ল্যাক্রিমাল ডাক্ট। ঠিক আছে, 2টা পোর্শন আমরা একটু আলাদা করে লিখলে কি হবে, আমাদের মানে রিটেনের কোয়েশ্চেনটা দেখতেও সুন্দর লাগবে, এবং অবশ্যই আমরা কিন্তু চিত্র আঁকাবো ল্যাক্রিমাল অ্যাপারেটাসের। এটা রিটেন এবং হচ্ছে আমাদের একটা কার্ড কোয়েশ্চেন ল্যাক্রিমাল অ্যাপারেটাস। এরপরে আমাদের কি আছে, টিয়ার। এই টিয়ারটা কিভাবে তৈরি হচ্ছে এবং টিয়ারের পাথওয়েটা, এটা হচ্ছে আমাদের রিটেনের কোয়েশ্চেন, টিয়ারের পাথওয়ে। তাহলে আমরা টিয়ারের পাথওয়েটা পড়ে ফেলবো, যে প্রথমে টিয়ারটা তৈরি হলো, তারপরে এটা হচ্ছে আইলিডের আইবলের অ্যান্টেরিয়র সার্ফেস থেকে চলে আসলো, এসে এটা আমাদের কিভাবে ড্রেন করতেছে, ওই যে আমাদের কনজাংটিভাল যে স্যাক, কনজাংটিভাল স্যাকটা কি জিনিস, আমরা যখন চোখটা বন্ধ করব তখন মনে মনে চিন্তা করব যে যখন চোখটা বন্ধ হচ্ছে তখন এটা কি হচ্ছে, 2টা আইলিড যখন ক্লোজ হয়ে যাচ্ছে তখন এটা একটা স্যাকের মতো তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কনজাংটিভাল স্যাক। যেটা আমরা আইলিড নর্মালি খুলে রাখলে আমাদের এই স্যাকটা তৈরি হবে না। তো যখন এই স্যাকটা তৈরি হলো, এই স্যাকের মধ্যে টিয়ারটা আসলো, এরপরে আমাদের যে ওই যে পাথওয়ে, ক্যানালি পাংটাম,
তারপরে আপার লোয়ার ক্যানালিকুলি, কমন ক্যানালিকুলি, তারপরে সেখান থেকে ল্যাক্রিমাল স্যাক, ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে কোথায় যাচ্ছে আমাদের নোজের ইনফিরিয়র মিয়েটাসে গিয়ে ড্রেন করতেছে। তাহলে টিয়ারটা যখন প্রোডাকশন হচ্ছে এটা ড্রেনেজটা হচ্ছে নাকে। এখানে একটা ভয়ঙ্কর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে চোখে ড্রপ দিলে কেন আমাদের গলায় তিতা লাগে, তখন আমাদের এই পাথওয়েটা মনে করে পাথওয়েটা বলতে হবে যে হ্যাঁ স্যার এটা হচ্ছে আসলে পাথওয়েটা এরকম, চোখে ড্রপ দিচ্ছি, এই যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে এটা ইনফিরিয়র মিয়েটাসে যাচ্ছে, তারপরে ওরোফ্যারিংসে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য আমরা চোখে কোনো ড্রপ দিলে সেটা আমাদের গলায় তিতা লাগতেছে। এটা একটা জাস্ট ভাইবা কোয়েশ্চেন। এরপরে একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে ফাংশনস অফ টিয়ার। টিয়ারের ফাংশনটা আমরা জানি, এটা আর এখানে বলার কিছু নাই। তারপরে একটা কোয়েশ্চেন থাকবে যে আমাদের প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বোথ রিটেন ভাইবা এবং আমাদের যে ইয়ে থাকে অসপি থাকে, ঠিক আছে। প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, এটার ফিগার আঁকানো শিখবো প্রথমত কাজ। দ্বিতীয় হচ্ছে এর কী কী লেয়ার থাকে, এই লেয়ারটা আমরা বলা শিখবো কি আউটার লিপিড লেয়ার, ইনার হচ্ছে অ্যাকোয়াস লেয়ার থাকবে, এবং একদম ভিতরে যে ইনার পোর্শনটা সেটা হচ্ছে আমাদের মিউসিনাস লেয়ার থাকে। এই তিনটা লেয়ার কোথায় থেকে তৈরি হচ্ছে সেই সোর্সটা আমাদের অবশ্যই জানতে হবে, এবং এই সোর্সগুলোতে কোনো প্রবলেম হলে আমাদের চোখে একটা ডিজিজ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ড্রাই আই সিনড্রোম, ঠিক আছে। তাহলে আমাদেরকে জানতে হবে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের এই লেয়ার্সগুলো কোথায় থেকে আসতেছে। একদম আউটার পোর্শনে চলে যাই, সাধারণত আমরা কি করি, পানি যাতে ইভাপোরেট না হয় সেই জন্য আমরা কি করি, পানির উপরে যদি তেল দিয়ে রাখি তাহলে কিন্তু ইভাপোরেশন কম হবে। ঠিক এই মেকানিজমেই আমাদের হচ্ছে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মটা তৈরি, এটা আমাদের সৃষ্টিকর্তার একটা তৈরি। সেটা হচ্ছে কি আউটার একদম লিপিড লেয়ার, তারপরেই থাকে পানির লেয়ারটা, ঠিক আছে, যাতে সহজে পানিটা ইভাপোরেশন না হয়, এই প্রিকর্নিয়াল লেয়ার টিয়ার ফিল্ম লেয়ারটা যাতে মেনটেন হয়। তো আউটার যে লিপিড লেয়ার, এটা আমরা হচ্ছে কিভাবে মনে রাখবো, চোখ যখন আমরা এই যে ব্লিঙ্ক করতেছি তখন কি একদম সামনে কি কোন লেয়ারটা থাকতেছে, আই লিড। তাহলে আমাদের যে লিপিড লেয়ারটা এটা হচ্ছে আমাদের আই লিডের একটা গ্ল্যান্ড আছে যেটাকে আমরা বলতেছি মেবোমিয়ান গ্ল্যান্ড। এই মেবোমিয়ান গ্ল্যান্ড থেকে লিপিড সিক্রেশন হচ্ছে। তাহলে লিপিড যে আউটার লিপিড লেয়ার সেটাকে সিক্রেট করতেছে লিডের মেবোমিয়ান গ্ল্যান্ড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকোয়াস লেয়ার। অ্যাকোয়াস লেয়ার কে সিক্রেট করতেছে, এটা আমাদের যে লিডের গ্ল্যান্ডস ল্যাক্রিমাল গ্ল্যান্ডসগুলো থাকে তিনটা, এই গ্ল্যান্ডসটা আমাদের হচ্ছে অ্যাকোয়াস লেয়ারটা সিক্রেট করতেছে। এবং ইনার যে মিউসিনাস লেয়ার, আমরা জানি যে মিউসিনাস টাইপ অফ সিক্রেশন কারা করে, গবলেট সেল। এই গবলেট সেলটা কোথায় থাকে, আমাদের কনজাংটিভার একটা লেয়ারে এই গবলেট সেলটা থাকে। তাহলে এই একদম ইনার যে মিউসিনাস লেয়ার এটা হচ্ছে কোথা থেকে সিক্রেশন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কনজাংটিভা থেকে সিক্রেট হচ্ছে। এখন কোয়েশ্চেন আসবে যে ড্রাই আই কাকে বলে এবং ড্রাই আই কী কী ধরনের ড্রাই আই হতে পারে। আমরা জানি যে ড্রাই আই দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইভাপোরেটিভ ড্রাই আই আর একটা হচ্ছে হাইপোসিক্রেটিভ ড্রাই আই। তো এখানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আউটার লিপিড লেয়ারটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, লিডের কোনো সার্জারি করার সময় যদি আমাদের এই মেবোমিয়ান গ্ল্যান্ডে কোনো প্রবলেম হয় বা সার্জিক্যাল কোনো ইনজুরি হয়, তাহলে এই লিপিডগুলো তৈরি হবে না, তখন কি হবে, পানিগুলো খুব দ্রুত ইভাপোরেট হয়ে যাবে। এই জন্য আমরা কি বলবো যে আমাদের এই লিড গ্ল্যান্ডের জন্য যদি আমাদের ড্রাই আই হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইভাপোরেটিভ ড্রাই আই। আর আমরা দেখলাম যে আমাদের অ্যাকোয়াস লেয়ারটাই কম সিক্রেট হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, হাইপোসিক্রেটিভ ড্রাই আই। আর একদম ইনার যে মিউসিনাস লেয়ারটা আছে, এখানে যে গবলেট সেলগুলো যদি নন ফাংশনাল হয় বা এখানে কোনো ডিজিজ হয় তাহলে যে ড্রাই আইটা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বোথ, মানে এখানে হাইপোসিক্রেটিভ এবং ইভাপোরেটিভ ড্রাই আই, এখানে দুই ধরনের ড্রাই আই হতে পারে। তাহলে আমরা ড্রাই আই ট্রিটমেন্টটাও এখানে শিখে ফেলি যে আমাদের কি কাজ হবে, চোখে যে বাকি টিয়ারগুলো আছে টিয়ার ফিল্ম সেটাকে আমরা প্রোটেক্ট করব। সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারি কিভাবে, আমরা যদি একটা ঠান্ডা ঘরে থাকতে পারি, আমাদের টেম্পারেচারটাকে মেনটেন করতে পারি, তাহলে আমাদের এই কী হবে, এই ওয়াটারগুলো সিক্রেট হবে না, ইভাপোরেট হবে না। তাহলে আমরা রুম টেম্পারেচারটাকে মেনটেন করব। তারপরে আমরা এখানে কি দিতে পারি, আর্টিফিশিয়াল টিয়ার ফ্লুইড দিতে পারি, তারপরে হচ্ছে মিউকোলাইটিক্স দিতে পারি। এভাবে আমরা হচ্ছে ড্রাই আইটাকে ম্যানেজ করব। তারপরে একটা কোয়েশ্চেন থাকবে হচ্ছে, এটা আমাদের ইম্পর্টেন্ট হলো শর্ট কেসের জন্য, স্যাক প্যাটেন্সি টেস্ট। স্যাক প্যাটেন্সি টেস্ট আমরা কখন করি, আমাদের যখন ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস থাকে তখন আমরা স্যাক প্যাটেন্সি টেস্ট করি। তো এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে আমাদের শর্ট কেসে অনেক সময় জিজ্ঞাসা করে, কারণ আমাদের ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস একটা শর্ট কেস হিসেবে থাকে এবং এটা থাকবেই, ঠিক আছে। তাহলে আমরা যখন ওই ড্যাক্রোসিস্টাইটিস পড়বো তখন আমরা এটার হচ্ছে ইন্টারপ্রিটেশনটা তখন করে ফেলবো। এরপরে আছে হচ্ছে আমাদের লেয়ার্স অফ কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা। কনজাংটিভা থেকে ইম্পর্টেন্ট তেমন কোনো কোয়েশ্চেন আসে না লেয়ার্স নিয়ে। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে কর্নিয়াল লেয়ার।
5টা লেয়ার, এবং এই 5টা লেয়ার অবশ্যই বলা শিখতে হবে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়রলি। এখানে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা মনে রাখতে পারি ABCDE দিয়ে। সেটা হচ্ছে অ্যান্টেরিয়র এপিথেলিয়াম, বিতে বোমেন্স লেয়ার, সিতে হচ্ছে সেন্ট্রাল স্ট্রোমা, ডিতে ডেসিমেটস মেমব্রেন এবং লাস্টে ইতে হচ্ছে এন্ডোথেলিয়াল লেয়ার। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই সিকোয়েন্সে বলে যাব ABCDE, অ্যান্টেরিয়রলি টু পোস্টেরিয়রলি কর্নিয়াল লেয়ার। এখানে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, আমরা জানি চোখের কিছু ট্রান্সপারেন্ট স্ট্রাকচার আছে, সেগুলো কি কি? কর্নিয়া, লেন্স, অ্যাকোয়াস হিউমার এবং হচ্ছে ভিট্রাস হিউমার। এই 4টা কিন্তু আমাদের চোখের ট্রান্সপারেন্ট লেয়ার। এই ট্রান্সপারেন্সিটা কিভাবে মেনটেন হচ্ছে, আমাদের কর্নিয়ার ট্রান্সপারেন্সিটা কিভাবে মেনটেন হচ্ছে, এটা একটা কার্ড কোশ্চেন এবং ভাইবা কোশ্চেন, রিটেনেও আসে এই কোশ্চেনটা। এটা আমরা একটু ভাগ করে লেখা শিখবো, যে কিছু অ্যানাটমিক্যাল ফ্যাক্টরস থাকবে এবং কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস থাকবে। আমরা এখানে জানি যে আমাদের এখানে যে এটা কোনো ব্লাড সাপ্লাই নাই কর্নিয়ার, এটা তাহলে কিভাবে ব্লাড সাপ্লাইটা পাচ্ছে, নিউট্রিশনটা কিভাবে হচ্ছে কর্নিয়ার, এটা একটা ভাইবা কোশ্চেন। আমরা এটা খুব সুন্দর করে কর্নিয়ার একটা ফিগার চিন্তা করি, কর্নিয়ার সামনে কি থাকতেছে? কর্নিয়াল টিয়ার ফিল্ম। তাহলে কর্নিয়ার যে নিউট্রিশনটা সেটা অ্যান্টেরিয়রলি কোথায় থেকে আসতেছে? প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম থেকে আসতেছে। এবং সামনে আরেকটা কি আসছে? আমাদের অ্যাটমসফেরিক অক্সিজেন। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়রলি আমাদের কর্নিয়াটা এই দুইটা জায়গা থেকে নিউট্রিশন পাচ্ছে। পোস্টেরিয়রলি কি আছে? পোস্টেরিয়রলি আমাদের অ্যাকোয়াস হিউমার, তাহলে অ্যাকোয়াস হিউমার থেকে পোস্টেরিয়র পার্টটা নিউট্রিশন নিচ্ছে। এবং পেরিলিম্বাল যে প্লেক্সাসটা আছে, ভেনাস প্লেক্সাস, মানে অর্থাৎ হচ্ছে যে কর্নিয়া তার একদম পেরিফেরি যে লেভেলটা, সেখানে পেরিলিম্বাল ভেনাস প্লেক্সাস, এখান থেকে আমাদের কর্নিয়া পাচ্ছে পেরিফেরাল সাপ্লাই। এভাবে আমাদের কর্নিয়ার নিউট্রিশনটা মেনটেন হচ্ছে। এখান থেকে আর তেমন কোনো কোয়েশ্চেন নাই ইম্পর্টেন্ট। আর নেক্সটে আমরা চলে যাব হচ্ছে পিউপিল নিয়ে বলার কিছু নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে রেটিনাল লেয়ার। রেটিনাল লেয়ারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবগুলোর জন্য, রিটেন, ভাইবা এবং কার্ড কোয়েশ্চেন। হোয়াট আর দ্য লেয়ার্স অফ রেটিনা? এই 10টা রেটিনাল লেয়ার আমরা সেই ফার্স্ট প্রফ থেকে, সেই অ্যানাটমি থেকে আঁকা শিখে আসতেছি, এবং তারপরে আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আরেকটা কথা, আমাদের আয়ের যতগুলো ফিগার আছে আমরা সব ফিগারগুলো একটা জায়গায় করে একসাথে একটা খাতায় আঁকানোর চেষ্টা করব, যাতে পরীক্ষার আগে জাস্ট আমি ফিগারগুলো দেখবো, কারণ ফিগারগুলো থেকে মাস্ট তোমাদের একটা কোয়েশ্চেন হবে, সেটা 5 মার্কের থাকে সাধারণত, আর কি মনে হয় 5 মার্কের থাকে। তো তাহলে আমরা কি হবে, দেখা যাচ্ছে যে ওই কোন চিত্রগুলো আমাদের ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট না, আমাদেরকে বইয়ের পেজ উল্টায় উল্টায় সেগুলো দেখতে হবে না, আমরা জাস্ট খাতাটা দেখে যাব, আমাদের প্রিপারেশন হয়ে যাবে। এই লেয়ার্স অফ রেটিনার মধ্যে আবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞাসা করে টিচাররা, যে কোন লেয়ারটা থেকে আমাদের অপটিক নার্ভটা তৈরি হচ্ছে, এটা আমাদেরকে বলতে পারতে হবে। সেটা কোন লেয়ারটা? আমরা জানি যে আমাদের 8th লেয়ারটা সম্ভবত হচ্ছে গ্যাংলিওনিক সেল লেয়ার। এই যে গ্যাংলিওনিক সেল লেয়ার, এটার যে এক্সনসগুলো বের হচ্ছে কম্বাইন্ডলি, এখান থেকে আমাদের অপটিক নার্ভটা শুরু। তাহলে আমাদের কোন লেয়ারটা থেকে অপটিক নার্ভ শুরু হচ্ছে? তাহলে গ্যাংলিওনিক যে সেল, সেটার যে এক্সনসগুলো, সেখান থেকে আমাদের অপটিক নার্ভ শুরু হচ্ছে, এটা আমরা জানবো। তারপরে কি আছে? নার্ভস অফ আই। এটা আমি বলে ফেলছি যে কোন 5টা নার্ভস থাকে, এর মধ্যে থার্ড নার্ভটা ইম্পর্টেন্ট। এই থার্ড নার্ভটা আমরা হচ্ছে যে পালসিওলে কী কী হয় সেটা আমরা পড়ে নিব নিজেরা, এখানে আর কিছু নাই। এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অরবিট, ডিজিজ অফ অরবিট। অরবিটের মধ্যে একটা কার্ড কোয়েশ্চেন থাকে যে হোয়াট ইজ অরবিটাল সেলুলাইটিস, অথবা একটা সিনারিও থাকে অরবিটাল সেলুলাইটিসে, যে একটা পেইনফুল প্রোপটোসিস, তারপরে রেডনেস, ওয়াটারিং হচ্ছে, এরকম একটা পেশেন্ট আসলো, তার একটা ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে, অথবা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। তাহলে এই পেশেন্টটাকে তুমি কীভাবে ম্যানেজ করবা? তাহলে আমরা প্রথমে কী হবে, অরবিটাল সেলুলাইটিসের সংজ্ঞাটা আমরা জানবো। সেটা হচ্ছে যে ইনফ্লামেশন অফ সফট টিস্যু অফ অরবিট। এখানে মাস্ট আমাদেরকে সফট টিস্যু কথাটা বলতে হবে। তাহলে কি হচ্ছে যে ইনফ্লামেশন অফ সফট টিস্যু অফ অরবিট, যেটা সেটাই হচ্ছে আমাদের অরবিটাল সেলুলাইটিস। এটা 2 ধরনের আছে, একটা হচ্ছে প্রিসেপ্টাল, আরেকটাকে আমরা শুধু অরবিটাল সেলুলাইটিস বলি, কিছুই না, জাস্ট সেপ্টামের আগে হলে এটাকে আমরা প্রিসেপ্টাল অরবিটাল সেলুলাইটিস বলি। এটা একটু কম সিভিয়ার, কিন্তু যেটা হচ্ছে সেপ্টামের পিছনে হয়, এটা আমাদের আর্জেন্ট হসপিটালাইজেশন লাগবে। এখানে আমাদের আইভি অ্যান্টিবায়োটিক্স সেফট্রাইকজন দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট লাগবে। তাহলে অরবিটাল সেলুলাইটিস কি? এটা একটা হচ্ছে হসপিটাল ইমার্জেন্সি, এবং অবশ্যই আমাদের পেশেন্টকে হসপিটালে ভর্তি করে আমাদেরকে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিতে হবে। অরবিটাল সেলুলাইটিসের কি আসে? এখানে আসে হচ্ছে অরবিটাল সেলুলাইটিসের কমপ্লিকেশন কী কী হতে পারে।
অরবিটাল সেলুলাইটিসের কমপ্লিকেশনের মধ্যে হতে পারে কি, এটা স্পন্টেনিয়াসলি রিগ্রেট করে যেতে পারে, আবার এখান থেকে কি হতে পারে, স্প্রেড করে যেতে পারে, কি হতে পারে আমাদের অরবিটের যে বোনসগুলো আছে সেখানে অ্যাবসেস হয়ে যেতে পারে। যখনই অ্যাবসেস হয়ে যাবে তখনই আমাদের এটা কি করতে হবে, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ, ঠিক আছে। এরপরে কি হতে পারে, এটা আমাদের ফেসে ছড়ায় যাইতে পারে, হয়ে আমাদের কি হতে পারে, ফেশিয়াল সেলুলাইটিস হতে পারে। তারপরে এখানে খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যে ফেসে যে কোনো ইনফেকশন হলে সেটা সরাসরি কিছু ভেইনস দিয়ে কোথায় চলে যায়, ক্যাভার্নাস সাইনাসে চলে যায়। তাহলে কি হতে পারে, অরবিটাল সেলুলাইটিস থেকে এটা হচ্ছে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস পর্যন্ত হতে পারে। তাহলে এই জন্য আমাদেরকে কী করতে হবে, আর্জেন্ট ট্রিটমেন্ট দিতে হবে, এটা আমরা জানবো। এরপরে কিছু আসছে যেমন টোসিস, প্রোপটোসিস। হোয়াট ইজ টোসিস, প্রোপটোসিস, এগুলো কাকে বলে এবং এগুলোর কজ, এটা হচ্ছে কার্ড কোশ্চেন, একদম এইভাবে ডিরেক্ট কার্ড কোশ্চেনই থাকে। কার্ড কোশ্চেনের এটা হচ্ছে একটা কোশ্চেন, তাহলে আমরা এটা পড়বো। এরপরে আস্তে আস্তে হচ্ছে আইলিড। আমি বলে আসছি যে আইলিডের যে তিনটা গ্ল্যান্ড আছে, মেবোমিয়ান গ্ল্যান্ড, গ্ল্যান্ড অফ জিস অ্যান্ড হচ্ছে গ্ল্যান্ড অফ মল। এই চারটার হচ্ছে এই তিনটা যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের দুইটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে, সেটা হচ্ছে ক্যালাজিয়ন এবং স্টাই। এখানে এই দুইটার ডিফারেন্স, কি প্রেজেন্টেশন এবং কি ট্রিটমেন্ট, এইটা হচ্ছে আমাদের মাস্ট জেনে যেতে হবে, কারণ এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুবই পাই এবং এটা ট্রিটমেন্ট না পারলে স্যাররা অনেক মাইন্ড করেন। তাহলে আমরা কি জানবো, হোয়াট ইজ ক্যালাজিয়ন। আমাদের যে মেবোমিয়ান গ্ল্যান্ড আছে, আমরা একটু আগে কি পড়ে আসছি, সেটা হচ্ছে সিবাম বা লিপিড সিক্রেট করে, লিপিড জাতীয় জিনিস। তাহলে এই গ্ল্যান্ডে যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, তাহলে এই যে সিবাম বা লিপিড জাতীয় জিনিসগুলো এই গ্ল্যান্ডসের মধ্যে জমা হয়ে যায় এবং জমা হয়ে কি হয়, এখানে একটা ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয়, ক্রনিক একটা গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন। এই গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশনের ফলে কি হয়, এই জিনিসটা যেহেতু ক্রনিক একটা ইনফ্লামেশন, এটা কিন্তু পেইনফুল থাকে না। আর আমরা কি জানি যে মেবোমিয়ান গ্ল্যান্ডটা আমাদের লিডসের টার্সাল প্লেটে থাকে। আমাদের এটা চোখের আইলিডটাকে এভাবে চাপলে আমরা ফিল করতে পারি, একটা শক্ত শক্ত একটা ফাইব্রাস টাইপের একটা জিনিস, এইখানে আমাদের মেবোমিয়ান গ্ল্যান্ডটা থাকে। তাহলে আমরা এটার যদি এটা কোথায় সিচুয়েটেড সেটা যদি আমরা জানি, তাহলে সহজে আমরা স্টাই থেকে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। কি হবে তাহলে, এটা আইলিডের যে মার্জিন, সেই মার্জিনটা থেকে তাহলে কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য মার্জিন ক্যালাজিয়ন, এটা কি হবে, একটা পেইনলেস সোয়েলিং থাকবে। পেশেন্ট কমপ্লেন করবে যে আমার চোখে এরকম একটা গোল্লা হয়েছে, একটা গোল্লার মতো জিনিস হয়েছে, যেটা হচ্ছে পেইন নাই যেখানে। এবং এটার জন্য আরেকটা কি সমস্যা হতে পারে, যেহেতু এটা লিডের উপরে একটা ভারী জিনিস, আমাদের চোখটা কি হয়ে যেতে পারে, একটা টোসিস হয়ে যেতে পারে। তাহলে পেশেন্ট এগুলো আমাদেরকে কমপ্লেন করবে এবং আমরা দেখবো যে যেহেতু এটা অ্যাকিউট কোনো কন্ডিশন না এবং আইলিড মার্জিন থেকে দূরে, তাহলে এটা আমাদের কি হবে, ক্যালাজিয়ন হবে। এবং ক্যালাজিয়নের ট্রিটমেন্টটা কি, এটা হচ্ছে আমরা কি করে একটা ইনসিশন দিই এবং এই ক্যালাজিয়নের মধ্যে যে সাবস্টেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে ক্যালাজিয়ন স্কুপ নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটাতে আমরা স্কুপ করে সব কিছু বের করে নিয়ে আসি। এখানে একটা ভাইবার কোয়েশ্চেন হয়, যেটা হচ্ছে আমরা সাধারণত পারি না বলতে কি, আমরা এটা আসলে একটু চিন্তা করি না, এখানে একটা ট্রিকি কোয়েশ্চেন হয়, সেটা হচ্ছে আমরা এই যে ইনসিশনটা দিব, ঠিক আছে, একটা ক্যালাজিয়নকে বের করার জন্য আইলিডের উপরে, এই ইনসিশনটা আমরা কী টাইপের ইনসিশন দিব, হরিজন্টাল ইনসিশন দিব না হচ্ছে ভার্টিক্যাল ইনসিশন দিব। তো এখানে চিন্তা করার বিষয়টা যেটা হচ্ছে যে হরিজন্টাল ইনসিশন দিলে কি হবে, এই যে মেবোমিয়ান গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলোর যে ডাক্ট বের হয় সেগুলো সব কি হয়, ভার্টিক্যালি ডাক্ট বের হয়। তাহলে হরিজন্টাল ইনসিশন দিলে কি হবে, এই অনেকগুলো ডাক্ট একসাথে কাটা পড়বে। তাহলে কি হবে, যেহেতু এটা লিপিড লেয়ারটা আমাদের ওই যে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, সেখানে লিপিড লেয়ারটা তৈরি করে, তাহলে অনেকগুলো ডাক্ট একসাথে কাটা পড়লে সেই লিপিড লেয়ারটা তৈরি হবে না, তাহলে আমাদের কি হয়ে যাবে, ড্রাই আই সিনড্রোম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এখানে কি ধরনের ইনসিশন দিব, ভার্টিক্যাল ইনসিশন দিব। ভার্টিক্যাল ইনসিশন দিলে কি হবে, অনেকগুলো গ্ল্যান্ডের ডাক্ট বেঁচে যাবে, তাহলে আমাদের সার্জারি রিলেটেড একটা যে প্রবলেম, ড্রাই আই হতে পারে আইট্রোজেনিক আমাদের, তাহলে এই জিনিসটা হবে না। এরপরে আমাদের আইলিড থেকে আর তেমন কোনো ইম্পর্টেন্ট, আচ্ছা স্টাই বাদ গেছে। স্টাইটা কি, এটা হচ্ছে অ্যাকিউট স্ট্যাফাইলোকক্কাল ইনফেকশন অফ বাকি যে দুইটা গ্ল্যান্ড আছে, জিস অ্যান্ড মল। এটা কিন্তু একটা অ্যাকিউট কন্ডিশন এবং এটা কিন্তু খুবই পেইনফুল একটা কন্ডিশন। এটা হচ্ছে লিডের মার্জিন বরাবর থাকবে এবং এটা একটা লাল টকটকে একটা সোলেন একটা লেশন নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করবে, পেশেন্টের ফিভার পর্যন্ত থাকতে পারে। তখন আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে এটা কি, এটা আমরা জানবো যে স্টাইর ক্ষেত্রে আমরা কি করি, স্টাইর ক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই, আমরা হট কম্প্রেশন দিই, আমরা হচ্ছে ডার্ক গ্লাস ইউজ করতে বলি স্টাই ট্রিটমেন্টের ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা স্টাইর আরেকটা নাম কি আমরা জানি, এক্সটার্নাল হর্ডিওলাম। একটু মনে রাখবো, স্টাই এক্সটার্নাল হর্ডিওলাম বলার সময় দেখবে যে একটা মিল থাকবে,
ঠিক আছে, তাহলে এটা আমরা উল্টাপাল্টা করবো না। আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ট্রাইকিয়াসিস অ্যান্ড ডিসট্রাইকিয়াসিস। এটা একটা কার্ড কোয়েশ্চেন, ডিরেক্ট কার্ড কোয়েশ্চেন। ট্রাইকিয়াসিস জিনিসটা কি, আমাদের নর্মাল যে আই ল্যাশের ডিরেকশনটা, এই ডিরেকশনটা হচ্ছে মিস ডিরেকশন হয়। নর্মালি আপার আই ল্যাশটা কী থাকে, অ্যান্টেরিয়রলি এবং আপওয়ার্ড থাকে, আর নিচের যে আই থাকে ডাউনওয়ার্ড এবং ফরওয়ার্ড থাকে। তো এইটাই যখন মিস ডিরেকশন হয়ে যায়, উল্টাপাল্টা ডিরেকশনে তৈরি হয়ে যায়, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রাইকিয়াসিস, ঠিক আছে, ট্রাইকিয়াসিস। তাহলে এইটা হচ্ছে আমাদের কি করতে পারে, আমাদের এই রিপিটেড হচ্ছে এখানে ফ্রিকশন তৈরি করতে পারে, আমাদের কনজাংটিভাটাকে নষ্ট করে দিতে পারে, কর্নিয়াটাকে নষ্ট করে দিতে পারে, ট্রাইকিয়াসিস। ডিস্ট্রাইকিয়াসিস কোন জিনিস, যে আমাদের একটা যদি এক্সট্রা রো অফ আইল্যাশ থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রাইকিয়াসিস। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টাই ট্রিটমেন্টের ক্ষেত্রে। স্টাই ট্রিটমেন্টের ক্ষেত্রে কি দেখা যায় যে অনেক সময় ইমপ্রুভ করে না হট কম্প্রেশনে, তখন আমরা কি করি, ইপিলেশন, অর্থাৎ যে ইনফেক্টেড আইল্যাশগুলো থাকবে সেগুলোকে আমরা তুলে ফেলবো চোখ থেকে, টোটালি তুলে ফেলবো ফলিকল সহ, না হলে ইনফেকশনটা আবার হতে পারে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে ইপিলেশন, এটা আমরা জানবো। এরপরে এখান থেকে সবগুলো আমি বলে ফেলেছি। এরপরে আমাদের ল্যাক্রিমাল অ্যাপারেটাস। ল্যাক্রিমাল অ্যাপারেটাসের ক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট 3টা ডিজিজ আছে অবস্ট্রাকশন, একটা হচ্ছে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। এর মধ্যে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসটা হচ্ছে আমাদের শর্ট কেসে আসে, এটা মাস্ট আসে। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসটা আমরা একটু ডিটেলসে জানবো। এখানে ড্যাক্রোসিস্টাইটিস মানেটা কি, ইনফ্লামেশন অফ কি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড না ল্যাক্রিমাল স্যাক, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে ইনফ্লামেশন অফ ল্যাক্রিমাল স্যাক, এটাকেই বলবো হচ্ছে আমরা ড্যাক্রোসিস্টাইটিস। যদি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ড্যাক্রো অ্যাডেনাইটিস। আমরা জানি যে কোনো গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা কি অ্যাডেনাইটিস বলি, গ্ল্যান্ডের ইনফ্লামেশনের ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমরা কিন্তু এখানে ভুল করব না যে ইনফ্লামেশন অফ ল্যাক্রিমাল স্যাক, নট ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এখানে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে যায়। তাহলে আমরা কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, এই জিনিসটা কি, আমাদের চোখের ওই যে আমরা পড়ছি না মিডিয়াল, একদম যে কমন ক্যানালিকুলাসের একদম মিডিয়াল পোর্শনে একটা পর্দা থাকে, আবার এদিকে নাকের কাছে এসে যে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট থাকে, এখানেও একটা পর্দা থাকে। তো এটা জন্মের পরপরই দেখা যাচ্ছে এই পর্দাটা কি হয়ে যায়, এই পর্দাটা হচ্ছে ফেটে যায়। কিন্তু যেই বাচ্চাগুলোর ক্ষেত্রে এই পর্দাগুলো পারসিস্ট করে যায়, সেই বাচ্চাগুলোরই আমাদের কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন হয়। এখানে হচ্ছে ভালভ অফ রোজেনমুলার থাকে আর ভালভ অফ হেসনার ভালভ থাকে। তাহলে আমরা কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের একটা পেশেন্ট, তার মা মানে একটা বাচ্চার মা কি কমপ্লেন করবে, যে বাচ্চার চোখ দিয়ে সবসময় পানি পড়তে থাকতেছে জন্মের পর থেকে, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস পানি পড়তে থাকতেছে। এরকম একটা পেশেন্ট যখন আসবে, তখন আমরা সেটাকে কি করব, কাউন্সেলিং করব যে এই জিনিসটা আমাদের ট্রিটমেন্ট প্রথমত লাগে না, মানে প্রথম 1 বছর 2 বছরে আমাদের তেমন কোনো ট্রিটমেন্ট লাগে না। এটা আমরা কি করি, মাকে বলে দিই যে আমাদের এই যে থাম্বটা দিয়ে চোখের একদম এখানে প্রেস করে নাক বরাবর ডাউনওয়ার্ড এভাবে কম্প্রেশন দিতে। এটা হচ্ছে আমরা কতবার করে দিব, দিনে 10 বার করে, দিনে প্রত্যেকবার 10 বার করে, দিনে 4 বার দিতে বলবো। এটা হচ্ছে আমরা প্রথম 1 বছর এই জিনিসটা ট্রাই করতে বলবো। এটার ফলে কি হবে, ওই যে হাতের যে প্রেশারটা, এই প্রেশারে আমাদের ওই যে মেমব্রেনগুলো থাকে সেগুলো রাপচার হয়ে যায় অটোমেটিক্যালি। এখানে 95% কেসে আমাদের আর কিচ্ছু লাগে না, আমরা 1 বছর পর্যন্ত জাস্ট থাম দিয়ে এভাবে কম্প্রেস করতে বলি। তারপরেও যদি কোনো কেস আবার 1 বছর পর ফেরত আসে যে না এটা এখনও ঠিক হয়নি, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা 1 বছর বা 2 বছর পরে জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে আমরা বাচ্চাদের কি করি, প্রবিং করি, একটা চিকন একটা প্রব ঢুকাই দিয়ে এই লাইনটাকে ক্লিয়ার করে দিই। এরপরেও যদি কারো এই প্রবলেমটা থেকেই যায়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা করব হচ্ছে ড্যাক্রোসিস্টোরাইনোস্টোমি, ডিসিআর করব। এটা হচ্ছে একদম ফেইল্ড যে কেসগুলো থাকে, খুবই রেয়ার, তাদের ক্ষেত্রে আমরা এই ট্রিটমেন্টটা করে থাকি। তাহলে আমাদের কনজেনিটাল ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন হলে এটা কিন্তু সিনারিও হিসেবে রিটেনের কোয়েশ্চেন আসে। এরপর যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস এবং ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ইনফ্লামেশন, এটা আমরা প্যাথোলজিতে পড়ে আসছি। এখান থেকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো যে একটা অ্যাকিউট কেসের ক্ষেত্রে কী থাকবে, একটা চোখের কোনায় একটা লাল, একটা রেডনেস, তারপরে এখানে অনেক পেইনফুল একটা লেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। পেশেন্টের কী থাকবে, চোখে ওয়াটারিং থাকবে,
তাহলে আমরা কি এটা ডায়াগনোসিস করবো, যেটা হচ্ছে অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস। অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে আমরা কি করি, মানে প্রথমে আগে আমরা অ্যাকিউট যে কন্ডিশন সেটাকে সাপ্রেস করবো, সেটাকে আগে ট্রিটমেন্ট করব। তারপরে 6 থেকে 8 সপ্তাহ পর যখন অ্যাকিউট কন্ডিশনটা ঠিক হয়ে যাবে তখন আমরা ডিসিআর করব। এখানেও আমাদের ডিসিআর করতে হয়। তাহলে প্রথমে পেশেন্টকে হট কম্প্রেশন দিতে পারি, ব্যথার জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি, চোখে অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিতে পারি। এরপর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যখন এই অ্যাকিউট কন্ডিশনটা চলে যাবে তখন আমরা ডিসিআর করব। এরপরে আসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। আমাদের শর্ট কেসে থাকে। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে কি হবে, পেশেন্ট কমপ্লেইন করবে যে তার চোখের একদম এই কর্নারে একটা পেইনলেস একটা ফোলা অংশ, যেটা কিন্তু ব্যথা করবে না এবং যেখানে রেডনেস থাকবে না। কিন্তু এর সাথে কি থাকবে, পেশেন্টের কনস্ট্যান্ট এপিফোরা থাকবে। এপিফোরা মানে হচ্ছে ওয়াটারিং, চোখ দিয়ে সবসময় পানি পড়বে, এটাকে আমরা কি বলি, ওয়াটারিং আবার হচ্ছে 2 টাইপস আছে, একটা হচ্ছে এপিফোরা আর একটা হচ্ছে ল্যাক্রিমেশন। যখন আমাদের চোখে এই যে ঠান্ডা হাওয়া, তারপর আমরা যখন কান্না করি বা প্রচণ্ড লাইট, তারপরে ঝাল টাইপের কিছু এগুলো লাগে, তখন যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাক্রিমেশন। আর এই যে আমাদের যে নর্মাল যে টিয়ারের ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমে যদি কোনো প্রবলেমের জন্য আমাদের চোখ দিয়ে সবসময় পানি পড়ে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এপিফোরা। ঠিক আছে, তাহলে এপিফোরা ল্যাক্রিমেশনের ডিফারেন্স, এটা কিন্তু আমাদের একটা কাট কোয়েশ্চেন। তাহলে পেশেন্ট কি কমপ্লেন করবে, যে তার চোখ দিয়ে সবসময় পানি পড়তেছে এবং তার যে আই ল্যাশগুলো আছে এগুলো ম্যাটেড থাকবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট কী করে ফেলবো, এটা পেইনলেস এবং আইল্যাশ ম্যাটেড থাকবে। এই যখনই আমি এই সিনারিওটা দেখবো তখনই আমি এটা ডায়াগনোসিস করবো কি, যে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে যখন পেশেন্ট আসবে তখন আমরা কিছু ইনভেস্টিগেশন করব ট্রিটমেন্টের আগে। কেন ইনভেস্টিগেশন করব, কারণ এই যে ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস আছে এটা যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব এই ইনফেকশনটা আমাদের চোখের ভিতরে ছড়িয়ে যেতে পারে। সেই জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে। আমরা এখানে কালচার সেন্সিটিভিটি করতে পারি, একটা সিবিসি, প্রথমে তো আমরা যেভাবে আসি আর কি, কমপ্লিট একটা ব্লাড কাউন্ট করতে পারি, তারপরে সেখান থেকে সোয়াব নিয়ে কালচার সেন্সিটিভিটি করতে পারি ব্যাকটেরিয়াটা দেখার জন্য যে আসলে কী দিয়ে হলো। তারপরে আমরা কি করতে পারি, আরবিএস করতে পারি। এবং আরবিএস করে আমরা কী দেখবো, যেহেতু এখানে আমাদের একটা ক্রনিক কন্ডিশন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের ডায়াবেটিস মেলিটাস থাকে তাদের এই কন্ডিশনটা থাকে, তাহলে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটু ভ্যারি করবে। তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন করব হচ্ছে আই রিলেটেড এবং কিছু সিস্টেমিক ইনভেস্টিগেশন করব ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে। এখন যেটা আসবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট। এখানে আমাদের কিন্তু কোনো কনজারভেটিভ ট্রিটমেন্ট নাই। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডিসিআর করতে হবে। ডিসিআর জিনিসটা কি, এটা সঙ্গে আমাদেরকে জানতে হবে। ডিসিআরটাতে আমরা কোন লেয়ারটার সাথে কোন পার্টটা অ্যানাস্টোমোসিস করতেছি সেটা জানতে হবে, এবং কোন বোনসটা কাটা পড়বে এটা আমি অলরেডি বলে ফেলেছি। তো এই জিনিসটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা করবে, যে একটা পেশেন্টকে ডিসিআর করলা এর ফলে কমপ্লিকেশান হতে পারে। তো এখানে আমরা সুন্দর ট্রিক্স খাটাইতে পারি যে কোনো অপারেশনের ক্ষেত্রে, যে কী কমপ্লিকেশান হতে পারে, যে ডিউরিং অ্যানেস্থেশিয়া, তারপরে হচ্ছে ডিউরিং আমরা কি করতে পারি, ডিউরিং হচ্ছে অপারেশন এবং আফটার অপারেশন। এই 3টে ভাগ করে বলে ফেলি। যে অ্যানেস্থেশিয়া রিলেটেড কী হতে পারে, ইনজুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। তারপরে কি আছে, যে ডিউরিং সার্জারির সময় কি হয়ে যেতে পারে, সার্জারির সময় সারাউন্ডিং স্ট্রাকচারে প্রবলেম হতে পারে, হেমোরেজ হতে পারে। এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে ডিসিআর করার আগে অবশ্যই আমাদেরকে বিটি এবং সিটি করতে হবে। বিটি সিটি করে আমাদের কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা এটাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। কিসের জন্য করতে হবে, কারণ আমাদের এই যে নোজ এরিয়াটা আছে এখানে আমাদের সবগুলো হচ্ছে কি এন্ড আর্টারি পড়েছি আমরা, তো এখানে সহজে ব্লিডিং হলে কটারাইজেশন করা যায় না, পারফোরেশন হয়ে যায়। তো প্রথমে আমাদেরকে পেশেন্ট আসলেই এই অপারেশন করার আগে বিটিসিটি করে তার হচ্ছে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কি না এটাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। এবং এখানে একবার ব্লিডিং শুরু হলে সেটা সহজে থামানো যায় না, যেহেতু এটা হচ্ছে এন্ড আর্টারি, এটাকে আমরা সহজে কটারি করতে পারি না। তারপরে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে ডিসিআর করার সময় যে হেমোরেজটা হচ্ছে, এই হেমোরেজের সোর্সটা কী। এটা হচ্ছে কি, এখানে আমাদের কিছু অ্যাঙ্গুলার ভেইন থাকে, তারপরে এই যে পেরিঅস্টিয়াল যে ভেসেলস থাকে এখানে ইনজুরি হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমাদের নোজের মধ্যে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, সেটা হচ্ছে আমরা জানি লিটলস এরিয়া, এখানে ইনজুরি হতে পারে। এখান থেকে আমাদের ডিসিআর করার সময় হেমোরেজটা হতে পারে। এটা কিন্তু একটা কার্ড কোয়েশ্চেন এবং ভাইবা কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে কি হতে পারে ডিসিআর, লেট কমপ্লিকেশন কি হতে পারে, ফেইল্ড ডিসিআর। এটা 1 নম্বরে বলতে হবে যে ফেইল্ড ডিসিআর, এটা অবশ্যই বলতে হবে। একবার ডিসিআর ফেইল্ড হলে আমরা কিন্তু আবার করি ডিসিআর। এই কোয়েশ্চেনটা আমাদের হচ্ছে, এটা আমাদের একটা শর্ট কেসের কোয়েশ্চেন, এটা আমরা হচ্ছে অবশ্যই পারবো।
আর ওয়াটারিং অফ আই এটা আমি বলে ফেলেছি, এটা দুইটা ডিফারেন্স কী কারণে হচ্ছে। এখানে আরেকটা মজার কোয়েশ্চেন জিজ্ঞাসা করে যে আমরা যে এপিফোরা পড়ছি যে টিয়ারের নর্মাল যে ড্রেনেজ সিস্টেমের কোনো প্রবলেম হলে যে ওয়াটারিং হচ্ছে সেটাকে আমরা বলি এপিফোরা। আচ্ছা, ড্রেনেজ সিস্টেম ঠিক আছে, কিন্তু তারপরেও একটা পেশেন্ট এপিফোরা নিয়ে আসছে, কি কারণে হতে পারে এপিফোরা? এটা একটা মজার কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের আনসার হবে কি, যে আমরা জানি যে ফেশিয়াল নার্ভ কাকে সাপ্লাই দেয়? অরবিকুলারিস অকুলি মাসেলকে। এবং এই যে অরবিকুলারিস অকুলি মাসেল, এটা আমাদের কি হিসেবে কাজ করে? ল্যাক্রিমাল পাম্প হিসেবে কাজ করে। আমরা কিন্তু ফেশিয়াল নার্ভ পলসি যখন পড়েছি তখন কি জানি যে পেশেন্টের কি থাকে? চোখ দিয়ে কন্টিনিউয়াস পানি পড়তে থাকে। এইটা কিন্তু এই কারণেই হয়, যখন ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস হয় তখন অরবিকুলারিস অকুলি মাসেলটা কি ল্যাক্রিমাল পাম্প হিসেবে কাজ করতে পারে না। তখন কি হচ্ছে যে পানিটা জমে ড্রেনেজ হতে পারছে না, চোখ দিয়ে কন্টিনিউয়াসলি পানি পড়ছে। তাহলে ফেশিয়াল নার্ভ পালসেও কিন্তু চোখের যে এপিফোরা বা ওয়াটারিং যেটাই হোক না কেন, এটার একটা ইম্পর্টেন্ট কারণ, এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে কারণের মধ্যে। এরপরে আমাদের ড্রাই আইটা কেন হয়, ড্রাই আই ট্রিটমেন্ট, এটা আমি বলে ফেলেছি, এটা আর নতুন করে বলার কিছু নাই। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লুকোমা। এই গ্লুকোমাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সবসময়ই লাগবে, রিটেন ভাইবা সব কিছুর জন্যই লাগবে। তো গ্লুকোমার ক্ষেত্রে আমরা জানি যে গ্লুকোমাটা হচ্ছে একটা ক্রনিক প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি। এই ক্রনিক প্রোগ্রেসিভ কথাটা আমাদের ডেফিনেশনে অবশ্যই বলতে হবে। এখানে কি হয়? এখানে হচ্ছে দ্যাট লিডস টু ড্যামেজ টু অপটিক নার্ভের একটা ড্যামেজ হবে, এবং এই ড্যামেজের ফলে কি হবে? আমাদের ভিজুয়াল ফিল্ডে প্রবলেম হবে। প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট, আমি 3টা কথা বলছি। এবং লাস্ট কথাটা সেটা হচ্ছে যে হোয়ার ইন্ট্রাঅকুলার প্রেশার ইজ দ্য মেইন রিস্ক ফ্যাক্টর। তাহলে মেইন কালপ্রিট কোনটা? ইন্ট্রাঅকুলার প্রেশার কি? এটার ডেফিনেশনটা আমাদের ভাইবাতে জিজ্ঞেস করে। এটা ডেফিনেশনটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা ল্যাটারাল প্রেশার হুইচ ইজ এক্সার্টেড বাই দ্য ইন্ট্রাঅকুলার solid and liquid structures and the elasticity of the coat. এই ইলাস্টিসিটি অফ দ্য কোট কথাটা আমরা স্কিপ করে যাই, এটা স্কিপ করলে চলবে না, এটা আমাদেরকে বলতে হবে যে একটা দেখো আইবল, বাইরের লেয়ারটা কি? একটা ফাইব্রাস লেয়ার। এই লেয়ারটা ভিতরের দিকে সবসময় একটা প্রেশার ক্রিয়েট করতেছে, এটাই কিন্তু ইন্ট্রাঅকুলার প্রেশার, এটাও একটা ইন্ট্রাঅকুলার প্রেশার। এরপরে আমাদের আইওপি কিভাবে মেনটেন হচ্ছে এবং আইওপি আমরা কিভাবে মেজার করি সেটা হচ্ছে পেরিমেট্রি করে, এখানে টনোমেট্রি করে আমরা ইন্ট্রাঅকুলার প্রেশারটা মেনটেন করি। কি টাইপের টনোমেট্রি আছে, এই টনোমেট্রির টাইপগুলো জানতে হবে, এটা হচ্ছে আমাদের একটা কার্ড কোয়েশ্চেন। এরপর আমরা গ্লুকোমা সংজ্ঞাটা পড়ে ফেলছি। গ্লুকোমার 5টা কার্ডিনাল ফিচার আছে। এই 5টা কার্ডিনাল ফিচার আমরা একবার পড়বো এবং প্রত্যেকটা যতগুলো টাইপের গ্লুকোমা আছে সবগুলোর সায়েন্স লেখার ক্ষেত্রে এই 5টা কার্ডিনাল ফিচার আমরা লিখে ফেলবো। তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে? আমাদের রেইজড ইন্ট্রাঅকুলার প্রেশার। 2 নম্বরটা কি হবে? আমাদের ভিজুয়াল ফিল্ডে একটা ডিফেক্ট থাকবে। 3 নম্বরে কি হবে? ডায়াগোনাল ভ্যারিয়েশন অফ ইন্ট্রাঅকুলার প্রেশার। 4 নম্বরে কি হবে? আমাদের যে অ্যাঙ্গেল আছে চোখের মধ্যে, অর্থাৎ কর্নিয়া, সিলিয়ারি বডি এবং আইরিশ, এই অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলে প্রবলেম থাকবে একটা, এটা খোলাও থাকতে পারে বন্ধও থাকতে পারে, দ্যাট ইজ নট এ ফ্যাক্ট, বাট এখানে একটা প্রবলেম থাকবে। আরেকটা কি হতে পারে? আমাদের ভিজুয়াল ফিল্ডে আমরা অন্ধকার কিছু এরিয়া দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলি? স্কোটোমা বলি, নন সিং এরিয়া অফ ভিজুয়াল ফিল্ড। তাহলে চোখে কি হতে পারে? আমাদের স্কোটোমা হবে, চোখে এরকম আমরা একটা অন্ধকার দেখতে পারবো। আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে আমাদের রেটিনাল লেয়ারে একটা চেঞ্জ হবে। আমরা রেটিনাল লেয়ারে কাপ ডিস্ক বলে একটা জিনিস জানি। রেটিনাল লেয়ারে যেখানে অপটিক নার্ভে সবগুলো ফাইবার্স যেখানে মিট করে সেখানে কি হয়? সেটাকে বলা হয় হচ্ছে অপটিক কাপ। আর এর চারদিকে আরেকটা লেয়ার থাকে, সেটা হচ্ছে অপটিক ডিস্ক। তাহলে কাপ ডিস্ক রেশিও, নর্মাল রেশিওটা কি আমাদেরকে জানতে হবে? 0.3, অর্থাৎ ডিস্কটা যদি 10 মিলিমিটার হয়, কাপটা হবে 3 মিলিমিটার, 3/10। কাপ ডিস্ক রেশিও হচ্ছে 0.3। এই যে কাপ ডিস্ক রেশিওটা, এটা বেড়ে যাবে, অর্থাৎ কাপিং হবে, অনেক বেশি কাপিং হবে, তাহলে এই কাপ ডিস্ক রেশিওটা অল্টারেশন হবে। এখন আমরা এই 5টা কার্ডিনাল ফিচার প্রত্যেকটা গ্লুকোমার ক্ষেত্রে সায়েন্স যখন আমরা লিখবো রিটেন কোয়েশ্চেনের ক্ষেত্রে, এই 5টা জিনিসই লিখে যাব। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, যখন আমি কোনো ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে লিখবো তখন অ্যাঙ্গেলটা কি থাকবে? ক্লোজড। আর যখন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা লিখবো তখন অ্যাঙ্গেলটা কি বলবো? ওপেন। শুধু ডিফারেন্স এইটুকু, এই 2টা জিনিসই হবে। এরপরে কি আসবে? যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন, আমরা গ্লুকোমার ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন করি? 5টা সাইনের কথা আমরা মনে রাখি। প্রথমে ইন্ট্রাঅকুলার প্রেশার বলেছি, তাহলে আমরা টনোমেট্রি করব।
ভিজুয়াল ফিল্ডের ডিফেক্ট বলেছি, তাহলে এখানে আমরা ভিজুয়াল ফিল্ড আমরা কীভাবে দেখি, পেরিমেট্রি করে দেখি, তাহলে সেটা করব। তারপরে আমরা কি দেখেছি, চোখের অ্যাঙ্গেলে একটা প্রবলেম হয়, তাহলে আমরা গনিওস্কোপিক এক্সামিনেশন করব। তারপরে অপটিক যে কাপ ডিস্ক রেশিও, এটা আমরা কিভাবে দেখব, অপথ্যালমোস্কোপি করে দেখব। 4টা ইনভেস্টিগেশন চলে গেছে। আরেকটা কি আছে আমাদের, যে ওই যে চোখে বসি যে স্কোটোমা তৈরি হয়, তাহলে আমরা একটা চোখে স্কোটোমেট্রি করব। এই 5টা আমরা আই রিলেটেড ইনভেস্টিগেশন করব। আর আমরা সাধারণত যে জেনারেল যে ইনভেস্টিগেশন, সিস্টেমিক যে ইনভেস্টিগেশনগুলো থাকে, আরবিএস, তারপরে বয়স্ক, যেহেতু গ্লুকোমা একটা বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রেই সাধারণত হয়, তাদেরকে আমাদের অ্যানেস্থেশিয়া দিতে হবে, সেজন্য আমরা একটা কী করতে পারি, একটা ইসিজি করতে পারি। এগুলো আমরা পেশেন্ট অনুযায়ী, এইজ অনুযায়ী ইনভেস্টিগেশনগুলো আমরা দিব। গ্লুকোমা গেল। এখন আমরা পড়বো হচ্ছে গ্লুকোমার ক্লাসিফিকেশন। গ্লুকোমা 2 ধরনের হতে পারে, কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড গ্লুকোমা। তো কনজেনিটাল গ্লুকোমা যেটা, সেটাও হচ্ছে ওপেন অ্যাঙ্গেল, ক্লোজড অ্যাঙ্গেল ক্লোজার হতে পারে, প্রাইমারি সেকেন্ডারি। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাকোয়ার্ডের ক্ষেত্রেও কী হতে পারে, প্রাইমারি সেকেন্ডারি। এখানেও বোথ অ্যাঙ্গেল হচ্ছে ওপেন থাকতে পারে, ক্লোজ থাকতে পারে, দুইটার ক্ষেত্রেই এভাবে থাকতে পারে। তাহলে প্রাইমারি কেন বলতেছি, সেকেন্ডারি কেন বলতেছি, এটা আমরা জানবো। যে প্রাইমারি গ্লুকোমার ক্ষেত্রে কি হয়, আমরা যে কজটা সেটাকে আমরা খুঁজে পাই না, এই জন্য আমরা বলি এটাকে হচ্ছে প্রাইমারি গ্লুকোমা। আর সেকেন্ডারি গ্লুকোমার ক্ষেত্রে কি, যে এটার জন্য একটা কজ আছে যেটাকে আমরা সহজে খুঁজে পাই, সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি গ্লুকোমা। তো আমাদের রিটেন এবং ভাইবার জন্য 3টা গ্লুকোমা লাগবে। 3টা গ্লুকোমা আমরা খুব ভালো মতো শিখবো, তাহলেই আমাদের হচ্ছে কাভার হয়ে যাবে এক্সামের জন্য। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা নামের মধ্যে কি, যে প্রাইমারি একটা কজ, ঠিক আছে। কি কি কজ থাকতে পারে, রিস্ক ফ্যাক্টর আছে, সেটা হলো আমাদের এখানে এটা সাধারণত 40 বছর বয়সের পরে হবে। এখানে আমাদের সেন্ট্রাল রেটিনাল আর্টারি ওক্লুশন, রেটিনাল ভেইন ওক্লুশন, এই 2টা ওক্লুশন থাকতে পারে। এবং যাদের হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এবং হাই মায়োপিয়া থাকে, তাদের ক্ষেত্রে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাটা রিস্ক ফ্যাক্টর, মানে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। তারপরে পেশেন্ট কি কমপ্লেন করবে, যে এরকম হঠাৎ করে চোখে একটা ডিমনেস অফ ভিশন, সে ভিজুয়াল ফিল্ডের দিকে তাকায় দেখতেছে যে কিছু এরিয়া দেখতে পায়, কিছু এরিয়া দেখতে পায় না, তার ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে গেছে, চোখটা ব্যথা করতেছে, তখন আমরা তাকে এই সাইন্সগুলো পাবো। তারপরে আমরা ওই যে সিমটমসগুলো পাবো, তারপরে আমরা 5টা সাইন্স লিখবো, তারপরে আমরা কি লিখবো, ইনভেস্টিগেশন কী কী দেখবো, কী করতে দিব। এরপর আমরা চলে যাব হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে, গ্লুকোমার ট্রিটমেন্টের ক্ষেত্রে। তাহলে প্রাইমারি যে আমাদের ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা আছে, এটা রিস্ক ফ্যাক্টর কিন্তু একটা কার্ড কোশ্চেন, এটা আমাদেরকে অবশ্যই পারতে হবে। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে আমরা কি ট্রিটমেন্ট দিই, আমরা এখানে সাধারণত মায়োটিক্স দিই। এখানে কিন্তু আমরা কখনোই মাইড্রেটিক্স ইউজ করি না, কারণ মাইড্রেটিক্স হচ্ছে আমাদের গ্লুকোমাকে প্রিসিপিটেট করে। এটার কারণটাও আমাদেরকে জানতে হবে। যখন আমরা চোখে মাইড্রেটিক্স দিই তখন কি ঘটনা ঘটে, আইরিশ যেটা, সেই আইরিশটা হচ্ছে পেরিফেরালি, যখন মাইড্রেটিক্স দিচ্ছি তখন পিউপিলটা ডায়ালেট হচ্ছে, আইরিশের ক্রাউডিং বলে এটাকে, ক্লাউডিং। আইরিশটা পেরিফেরালি ওই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলিটিক অ্যান্টিরিয়র চেম্বারে যে অ্যাঙ্গেলটা আছে, সেখানে ক্লাউডিং হয়ে যায়। তখন কি হয়, অ্যাঙ্গেলটা আরও বেশি ন্যারো করে দেয়, আরও ব্লক করে দেয়। তখন কি হবে, আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই আমরা কখনো এটা মায়োটিক্স ইউজ করি না, এবং এটা আমরা কখনো উচ্চারণও করব না, সবসময় আমরা মায়োটিক্স দিব। এবং মায়োটিক্স কী কী দিব, পিলোকার্পিন নাইট্রেট, টিমোলল ম্যালিয়েট 0.5% আমরা কত দিই, 12 আওয়ারলি দিই টিমোলল ম্যালিয়েট। তারপরে পিলোকার্পিন নাইট্রেট 2%, এটা আমরা 8 আওয়ারলি দিই। তারপরে আমরা এখানে কি অ্যাসিটাজোলামাইড 2% প্রিপারেশন দিতে পারি, আই ড্রপ, এটাও আমরা 12 আওয়ারলি দিই। তো যে কোনো আই ড্রপ প্রিপারেশন যখন লিখবো তখন আমাদের পুরো নামটা লিখতে হবে। এটা হচ্ছে আমাদের গ্লুকোমার ট্রিটমেন্ট, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ট্রিটমেন্ট। তারপরে কি আছে, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা, বা যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাটা হচ্ছে প্রত্যেক বছরই রিটেনের জন্য আসে, এবং খুবই কমন সিনারিও ভাইভাতে আমাদের, মানে ঢাকা মেডিকেল কলেজে যখন পরীক্ষা হয় তখন অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার একটা সিনারিও কাউকে ধরে নাই, এমন হয় নাই আর কি। এখানে সিনারিওটা কীরকম থাকে, যে এরকম একটা 50 ঊর্ধ্ব একজন মহিলা, তিনি হঠাৎ অন্ধকার রুমে টিভি দেখতেছেন অথবা সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, তার হঠাৎ করে প্রচণ্ড বমি পাচ্ছে, চোখ ব্যথা করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, তাহলে আমাদের ডায়াগনোসিসটা কী হবে, এটা হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। যখনই তুমি ডায়াগনোসিসটা বলবা তখনই তোমাকে নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে কেন এই যে চোখে ব্যথা হচ্ছে,
কেন তখনই তার এই সিমটমগুলো, অন্ধকারে যাওয়ার সাথে সাথেই কেন তার এই সিমটমগুলো অ্যাপেয়ার করতেছে, এটা একটু আগে আমি ব্যাখ্যা দিয়ে আসছি যে অন্ধকারে যখন যায় তখন আমাদের পিউপিলটা ডায়ালেট হয়ে যায়। যখনই পিউপিলটা ডায়ালেট হয়ে যায় তখনই কি হচ্ছে, পেরিফেরাল ক্লাউডিং অফ আইরিশ, অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং আমার ইন্ট্রাঅকুলার প্রেশারটাকে আরও বেশি বাড়ায় দিচ্ছে। এর জন্য কি হচ্ছে, আমাদের ভমিটিং হচ্ছে, আমাদের চোখ দিয়ে ওয়াটারিং হচ্ছে, চোখটা প্রচণ্ড একটা পেইনফুল কন্ডিশন হচ্ছে। তারপরে এখানে আরও কিছু কন্ডিশন হয়, যেমন আইলিডটা ইডেমেটাস হয়ে যায়, লিডের যে ল্যাশগুলো থাকে এগুলো হচ্ছে ম্যাটেড থাকে। তাহলে এরকম একটা পেশেন্ট আসলে আমরা এক্সামিনেশন কিভাবে করব, সুন্দর করে আমরা বলে যাব সায়েন্স কী পাবো একদম সামনে থেকে, যে প্রথমে কি থাকতেছে আমাদের আইলিডটা আমরা কি পাবো, ইডেমেটাস পাবো। তারপরে কি আছে আইল্যাশগুলো কেমন থাকবে, ম্যাটেড থাকবে। তারপরে কি আছে আমাদের কনজাংটিভা, এখানে আমাদের সিলিয়ারি কনজেশন পাবো। তারপরে কি আছে কর্নিয়াটা কেমন থাকবে, ঘোলা ঘোলা একটা ভাব থাকবে, যেটাকে আমরা বলবো মানে ক্রাউডিং অফ কর্নিয়া, একটা ঘোলা ভাব থাকবে। তারপরে আমরা ভিতরে আসলাম কি, অ্যান্টেরিয়র চেম্বারে চলে আসলাম, এখানে আমাদের বিভিন্ন ধরনের সেলস থাকতে পারে। তারপরে কি চলে আসলাম, পিউপিলে চলে আসলাম। খুবই ইম্পর্টেন্ট আমাদের গ্লুকোমার জন্য, যে গ্লুকোমাতে পিউপিলটা কেমন থাকে বা কেমন হয়। আচ্ছা, এখানে আমাদের পিউপিলটা কেমন থাকবে, মিড ডায়ালেটেড থাকবে, ভার্টিক্যালি ওভাল থাকবে এবং নন রিয়াক্টিং টু লাইট থাকবে। যখনই আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার বলে যাব তখনই আমাকে জিজ্ঞেস করবে যে একটা ইউভেটিসের পেশেন্টের পিউপিল তুমি গ্লুকোমা থেকে কিভাবে আলাদা করবে, একটা ওয়ার্ডে একটা টর্চ দিয়ে। তখন আমাকে কি বলতে হবে যে একটা ইউভিএটিসের ক্ষেত্রে আমরা সেম টর্চ দিয়ে যখন পিউপিলটাকে দেখব তখন পিউপিলটা থাকবে কনস্ট্রিক্টেড এবং পিউপিলটা থাকবে হচ্ছে ইররেগুলার এবং নন রিয়াক্টিং টু লাইট। এখানে আমি ইউভিএটিসের এই জিনিসটা একটু বলে ফেলি, সেটা হচ্ছে যে কেন আমাদের এখানে ইরেগুলার পিউপিল থাকতেছে। যখন আমাদের ইউভিআইটিস হয় তখন আমাদের পোস্টেরিয়র সাইনিকিয়া ফর্মেশন হয়, অর্থাৎ আমাদের যে ইভিএল ট্র্যাকটা আছে এটা হচ্ছে কি ওই আইরিশগুলো পিছনে মানে সামনের লেন্সের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, সাইনিকিয়া বলি আমরা যেটাকে। তো যখন এরকম একটু অ্যাটাচ হচ্ছে একটু অ্যাটাচমেন্ট হচ্ছে না, এরকম একটা ইরেগুলার একটা মানে ফর্মেশন হয়ে যায়, একটা ইরেগুলার একটা ভাব চলে আসে, এটাকেই বলা হয় হচ্ছে ইরেগুলার পিউপিল। তাহলে ইউভিএটিসের ক্ষেত্রে আমরা আর গ্লুকোমার ক্ষেত্রে আমরা পেশেন্টকে কীভাবে ডিফারেন্সিয়েট করব বাই এ টর্চ, এটা আমাদের ভাইবার কোয়েশ্চেন, শর্ট কেসের একটা কোয়েশ্চেন, এটা আমরা জানবো। তারপরে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব, এই ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের বইয়ে যেটা লেখা আছে সেখানে লেখা আছে যে অ্যাসিটাজোলামাইড আমরা ব্যবহার করি, কিন্তু বাংলাদেশে অ্যাসিটাজোলামাইড কীভাবে কী ফর্মে পাওয়া যায় এটা হলো টিচাররা জিজ্ঞাসা করেন। বাংলাদেশে ট্যাবলেট অ্যাসিটাজোলামাইড হচ্ছে 250 মিলিগ্রাম প্রিপারেশনে পাওয়া যায়। এটা হচ্ছে 2 ট্যাবলেট স্ট্যাট আমরা খাওয়াই দিই এবং একটা ট্যাবলেট হচ্ছে 6 আওয়ারলি খাওয়াই দিই। এবং এর সাথে আমরা টিমোলল ম্যালিয়েট স্টার্ট করি, যেহেতু এটা ব্যথা সেহেতু আমরা ইউজ করি হচ্ছে প্যারাসিটামল ইউজ করি। এরপরে হচ্ছে আমরা কি করতে থাকি, 6 ঘন্টা পরপর এই দুইটা চোখেই আমরা, যেই চোখে প্রবলেম থাকে এবং ফেলো চোখে যে প্রবলেম থাকে, দুই চোখেই আমরা এই মায়োটিক্স ড্রপগুলো 6 ঘন্টা পরপর দিতে থাকি। এরপর আমরা 1 ঘন্টা ওয়েট করি এবং দেখি যে ইন্ট্রাঅকুলার প্রেশার 35 মিলিমিটারের মানে নিচে নামছে কিনা। যদি দেখি যে তারপরেও আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশার 35-এর বেশি আছে, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ইন্ট্রাভেনাস ম্যানিটল দিই, আইভি ম্যানিটল 20% ম্যানিটল ইউজ করি। এরপরে আমরা কি করি, এটা আমরা এভাবে আমরা ট্রিটমেন্টটা চালাই এবং পরবর্তীতে আরও 72 ঘন্টা অপেক্ষা করি এবং 72 ঘন্টা পরে আমরা একটা গনিওস্কোপিক এক্সামিনেশন করি। কেন এই গনিওস্কোপিক এক্সামিনেশনটা করি, এখানে আমরা দেখি যে পেরিফেরাল যে অ্যান্টেরিয়র সাইনিকিয়াটা হয়েছে এটা আসলে কতটুকু হয়েছে, 50%-এর বেশি না কম। এখানে আমরা কি করি, যদি দেখি যে 50%-এর কম তাহলে আমরা ট্রবেকুলেক্টমি করি এবং 50%-এর বেশি হলে আমরা আইরিডেক্টমি করি। তাহলে এটা করি এবং এর সাথে সাথে আমরা কি করি, ফেলো আই ট্রিটমেন্টটাও কিন্তু করি, যে আয়ে প্রবলেমটা নাই সে আয়ে ট্রিটমেন্ট আমাদেরকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটা আমরা মায়োটিক্স দিয়ে ট্রিটমেন্টটা করি এবং কনজারভেটিভ এই সার্জারিগুলো আমরা সেই ফেলো আয়ের জন্য করতে পারি। তাহলে অ্যাকিউট কনজেস্টিভ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এটা না পড়ে আমাদেরকে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এখানে আমি ফিজিওলজির ক্ষেত্রে দুইটা জিনিস বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে ভিশন সেটা কত, সেটা হচ্ছে 6/6, এটা আরেকটা চ্যাপ্টার 6/6। এখানে তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ডু ইউ মিন বাই 6/6, 6/6 বলতে কি বোঝো। এটা হচ্ছে কি একটা নর্মাল পার্সন 6 মিটার দূরে বসে যে লেখাগুলো পড়তে পারে, একটা মানে 6/6 যেটা আর কি,
সেই পার্সনটাও হচ্ছে সেই মানে ডিজিজ মানে যে পেশেন্টটা আমার কাছে আসছে সেই পেশেন্টটাও ঠিক 6 মিটার দূরে বসে নর্মাল পার্সনের মতো ওই লেখাগুলো পড়তে পারছে। এটাকে আমরা কি বলি যে আমাদের ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে 6/6। তারপরে একটা পেশেন্ট যার আমরা ভিজুয়াল অ্যাকুইটি মেজার করে দেখলাম 6/9। এখানে তোমাকে জিজ্ঞাসা করবে যে 6/9 বলতে তুমি কি বোঝো? 6/9 বলতে বুঝি যে একটা নর্মাল পার্সন 9 মিটার দূর থেকে যে লেখাটা দেখতে পাচ্ছে সেই ডিজিজ পার্সনটা সেটা একটু তার মানে কম ডিস্টেন্স লাগতেছে, মানে 6 মিটার থেকে লাগতেছে তাকে সেই লেখাটা দেখার জন্য। অর্থাৎ মানে যে নর্মাল পার্সন তার চোখের ভিশনটা ভালো, সে 9 মিটার দূর থেকে যে লেখাটা ভালো পড়তে পারবে, ডিজিজড পার্সনকে সেই লেখাটা পড়ার জন্য কি করতে হবে? 6 মিটার ডিস্টেন্সে যেতে হবে। এভাবে আমাদের প্রত্যেকটা যে ভিজুয়াল অ্যাকুইটি এটা জানতে হবে। এরপরে আমাদের 3টা পাথওয়ে আছে। সেই 3টা পাথওয়ে কি? যে ভিজুয়াল পাথওয়ে, অ্যাকোমোডেশন রিফ্লেক্স পাথওয়ে আর নর্মাল যে লাইট রিফ্লেক্স পাথওয়ে। এইখানে এই 3টা পাথওয়ে আমাদের চিত্রসহ অবশ্যই জেনে এবং আঁকা শিখে যেতে হবে পরীক্ষার হলে। এটা আমাদের রিটেনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা এই 3টা জিনিস একটু পড়ে ফেলি এখনই। সেই 3টা জিনিস কি? নর্মাল যে আমাদের ভিজুয়াল যে পাথওয়েটা সেটা কোথা থেকে তৈরি মানে শুরু হচ্ছে? রডস অ্যান্ড কোনস থেকে শুরু হচ্ছে। তারপরে কোথায় আসতেছে? এটা ফার্স্ট অর্ডার নিউরন, বাইপোলার সেল। তারপরে হচ্ছে সেকেন্ড অর্ডার নিউরন কোথায় শুরু হচ্ছে? গ্যাংলিওনিক সেল। তারপরে সেখান থেকে কি হচ্ছে? অপটিক নার্ভ বের হচ্ছে। আমরা পড়ে আসছি যে অ্যাক্সনস অফ গ্যাংলিওনিক সেল, এখান থেকে আমাদের অপটিক নার্ভ শুরু হয়। তারপরে সেটা কি হচ্ছে? অপটিক কায়াজমা হচ্ছে। তারপরে অপটিক ট্র্যাক্ট হচ্ছে। এই ট্র্যাক্ট থেকে কোথায় যাচ্ছে? থার্ড অর্ডার নিউরন, যেটাকে আমরা বলি ল্যাটারাল জেনিকুলেট বডি, সেখানে চলে যাচ্ছে। ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে কি হচ্ছে? অপটিক রেডিয়েশনের মাধ্যমে এটা হচ্ছে অক্সিপিটাল কর্টেক্সে যাচ্ছে। এখানে একটা কোয়েশ্চেন আসে যে প্রাইমারি ভিজুয়াল যে এরিয়া সেটা কি? সেটা হচ্ছে ভিজুয়াল মানে অক্সিপিটাল কর্টেক্সের এরিয়া 16, এটা হচ্ছে প্রাইমারি, 17 আর 18টা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখানে যাচ্ছে ভিজুয়াল অপটিক রেডিয়েশন দিয়ে অপটিক অক্সিপিটাল কর্টেক্সে যাচ্ছে। এভাবে তারপরে আমরা চোখে সেই বস্তুটাকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের নর্মাল হচ্ছে ভিজুয়াল যে পাথওয়েটা আছে। এরপর যে এটার সাথে মিলে আমাদেরকে অ্যাকোমোডেশন পাথওয়েটাও পড়ে ফেলি, কারণ অ্যাকোমোডেশন পাথওয়েটা সেম এইভাবে ল্যাটারাল জেনিকুলেট বডিতে যাচ্ছে, সেখান থেকে অপটিক রেডিয়েশন দিয়ে অক্সিপিটাল কর্টেক্সে যাচ্ছে। তারপর সেখান থেকে আরেকটু একটা লং ওয়ে এটা হচ্ছে পার করে। কোথায় যাচ্ছে? সুপিরিয়র লংগিচুডিনাল ফ্যাসিকুলাস দিয়ে এটা ফ্রন্টাল আই ফিল্ডে যাচ্ছে। সেখান থেকে এটা আবার শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে আমাদের যে ইয়েতে যাচ্ছে, চোখের মধ্যে প্রবেশ করতেছে। এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্সের ক্ষেত্রে আমাদের 3টা প্রাইমারি চেঞ্জ হয়। একটা হাতকে আমরা যখন সামনে থেকে যখন এভাবে চোখের কাছে আনবো তখন আমরা নিজে নিজে এটা প্র্যাকটিক্যাল করি। কি দেখতে পাচ্ছি? আমাদের চোখটা কি হচ্ছে? আইবলটা কনভার্জেন্ট অফ আইবল হচ্ছে। তারপরে কি হচ্ছে? পিউপিলটা কনস্ট্রিক্টেড হচ্ছে এবং লেন্সের ডায়োপট্রিক পাওয়ারটা বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যখন সিলিয়ারি মাসেলটা কন্ট্র্যাক্ট করে তখন সাসপেনশরি লিগামেন্টটা সামনের দিকে চলে যায়। তো সাসপেনশরি লিগামেন্টটা লেন্সকে ধরে রাখে। তো লেন্সকে যখন সাসপেনশরি লিগামেন্টটা সামনের দিকে চলে যায় তখন লেন্সকে এটা কী করতেছে? লেন্সটাকে এটা হচ্ছে একটা মানে ঢিলা দিচ্ছে, লেন্সটা আরও বেশি স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে এই 4-5টা চেঞ্জ আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সে হচ্ছে। এটা আমাদেরকে জানতে হবে যে কনভার্জেন্স অফ আইবলের যে আমাদের লেন্সের ডায়োপট্রিক পাওয়ার সেটা বেড়ে যাচ্ছে, পিউপিলটা কনস্ট্রিক্ট হচ্ছে এবং যে লেন্সটা সেটা হচ্ছে মোর স্ফেরিক্যাল হয়ে যাচ্ছে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স। এরপর আমরা চলে আসি যে লাইট রিফ্লেক্স। আমরা জানি যে লাইট রিফ্লেক্স কয় প্রকার? 2 প্রকার, ডিরেক্ট আর কনসেনসুয়াল। এর পাথওয়েটা আমাদেরকে জানতে হবে। এখানে সেমভাবে পাথওয়েটা, কিন্তু এটা হচ্ছে আমাদের অপটিক ট্র্যাক্ট থেকে ল্যাটারাল জেনিকুলেট বডিতে আর যায় না। অপটিক ট্র্যাক্ট থেকে এটা কোথায় যায়? প্রিটেকটাল নিউক্লিয়াসে চলে আসে। প্রিটেকটাল নিউক্লিয়াস আবার কি করে? কিছু এখানে কানেক্টর নিউরনস আছে যেটা দিয়ে দুই পাশের আমাদের যে ব্রেইনের দুই পাশে হচ্ছে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থাকে। এই প্রিটেকটাল নিউক্লিয়াস থেকে দুই পাশেই এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে ওই যে কানেক্টিং নিউরনসগুলো আছে এর মাধ্যমে দুই পাশেই চলে যায়। তা যে পাশ থেকে আমাদের লাইটটা আমরা চোখে ফেলছি সেই পাশে আমরা ডিরেক্ট লাইট রিফ্লেক্স পাবো, আর অপর চোখে কী পাবো? আমরা কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। পাথওয়েটা কিন্তু তারপরে সেম, থার্ড নার্ভ দিয়ে শর্ট সিলিয়ারি নার্ভ এবং সেখান থেকে আমাদের কোথায় চলে যাচ্ছে? চোখের মধ্যে চলে যাচ্ছে। শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে এখানে আমাদের মিডিয়াল রেক্টাস মাসেলস আছে আইবলে, ঠিক আছে, এখানে চলে যাচ্ছে। তাহলে এই 3টা পাথওয়েটা আমরা খুব ভালো করে পড়বো। এবং এখানে একটা কার্ড কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ আর্জয়েল রবার্টসন পিউপিল এবং কোন ডিজিজে আমরা এই পিউপিলটা পাই? আর্জয়েল রবার্টসন পিউপিল জিনিসটা কি? যেখানে আমাদের লাইট রিফ্লেক্সটা অ্যাবসেন্ট থাকে কিন্তু অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা নর্মাল থাকে।
আর্জেল রবার্টসন পিউপিলে আমাদের সমস্যাটা কোথায় হয়, ওই যে প্রিটেক্টাল নিউক্লিয়াস আর এডিনজার ওয়েস্টফাল নিউক্লিয়াসের যে কানেক্টর নিউরনসগুলো ছিল, সেই নিউরনগুলো হচ্ছে এই আমাদের আর্জেল রবার্টসন পিউপিল মানে ডিজিজটা যে কারণে হয়, কী কারণে হয়, আমাদের সিফিলিসের জন্য হতে পারে, ডায়াবেটিস ম্যালাইটিসের জন্য হতে পারে, তারপরে মাল্টিপল স্ক্লেরোসিসের জন্য হতে পারে। এই ডিজিজগুলো হলে ওই যে কানেক্টর নিউরনসগুলো আছে ওই নিউরনগুলো ড্যামেজ হয়ে যায়। তখন কি হয়, এই যে রিফ্লেক্সটা সেটা হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াস পর্যন্ত এসেই থেমে যায়। আমার তো লাইট রিফ্লেক্সের আর যে পাথওয়েটা, ইফারেন্ট পাথওয়েটা, সেটা কিন্তু আর হচ্ছে না। এই জন্য আমাদের কি হচ্ছে, লাইট রিফ্লেক্সটা অ্যাবসেন্ট পাচ্ছি। কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করি, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কী ছিল, ওই সেম অপটিক ট্র্যাক্ট দিয়ে এটা কিন্তু ল্যাটারাল জিনিকুলেট বডি হয়ে অপটিক রেডিয়েশন হয়ে পার হচ্ছে। তাহলে ওই লেয়ার, ওই পাথওয়েটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। সেই জন্য আমাদের কি হচ্ছে, অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা কিন্তু আমরা নর্মাল পাচ্ছি, কিন্তু লাইট রিফ্লেক্সটা অ্যাবসেন্ট পাচ্ছি। এটাই হচ্ছে একটা কারণ আর কি, যে আর্জেল রবার্টসন পিউপিলে কেন আমরা এইটা পাচ্ছি না আর কেন এটা পাচ্ছি। তাহলে মোটামুটি আমাদের আজকের যে টপিকগুলো আমরা ডিসকাস করব, আজকের ডিসকাসিং টপিকগুলো এটাই ছিল। আমি আশা করব যে হচ্ছে এই খুব শর্ট টাইমের মধ্যে আজকে এই পড়াগুলো পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এই পড়াগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। কালকে আমরা বাকি টপিকসগুলো পড়বো, মানে আর নেক্সট ক্লাস আমি বলে দিব কবে হবে। তো আশা করি যে সবাই এই টপিকগুলো অবশ্যই আজকে পড়বা, এবং আশা করি যে পরীক্ষার আগে এই টপিকগুলো থেকে অবশ্যই কমন পড়বে এবং তোমরা রিটেন এবং ভাইভাতে অনেক কোয়েশ্চেনের আনসার দিতে পারবা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবে, আশা করি সবাই একটু হলে উপকৃত হবে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।